আমি আমার মনের মতন করে তোমাকে সাজাবো, কেমন? এসো, তোমাকে আমি সামনে দিয়ে দেবো। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি তো তোমার আমি তো তোমার অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে। আমাকে? হ্যাঁ, তুমি কত সুন্দর, কত ভালোবাসো আমাকে, তাই না গো বউ? আর তুমি বুঝি আমাকে ভালোবাসো না? আমি যে ভালোবাসতে জানি না গো বউ। তুমি যখন বউ জানাকে অমনি করি, স্নান করিয়ে, নিজের হাতে যত্ন করে পোশাক পরিয়ে, যত্ন করে খাইয়ে দাও, তখন তোমার কষ্ট দেখি আমার যে ভীষণ কষ্ট হয় গো বউ। তারপর ওটা কষ্ট নয় গো, ওটা তো আমার পূর্ব জন্মের পুণ্য ফল। আর পরজন্মে আর কজন মেয়ে এরকম হয় বলো তো? এই সংসার মন্দিরে পূজারে নিঃশেষী আর তার স্বামী দেবতার কত সেবার সৌভাগ্য লাভ করতে পারি। দেবতা কাকে তুমি দেবতার আসন নেই বসাচ্ছ গো বউ? যে কুকুরের মতো পরে টোকাটা খেয়ে বড় হয়, গরু গাধার মতো মাথা নিচু করে পরের দাসত্ব করে বেঁচে থাকে, তাকে তুমি দেবতা সাজে কি পুণ্য লাভ করবে গো বউ? তোমার পদসেবাই তো যে আমার পরম পুণ্য গো। তুমি যে আমার ইহকাল পরকালের ইষ্ট দেবতা, জন্ম জন্মান্তরের ইষ্ট দেবতা,
নামো না, আমার মতো দানবকে দেবতা সাজিয়ে তুমি আর এই নরকের মধ্যে পচে মরো না। তুমি তো জানো না সেই দিন ওরা আমাকে আবার ইঞ্জেকশন দেবে। কে দেবে? সে কথা জেনে তোমার কি লাভ গো? তুমি এখান থেকে পালাও, পালাও। যেখানে সুখ আছে, শান্তি আছে, যেখানে অনেক অনেক ভালোবাসা আছে, সেইখানে তুমি পালিয়ে যাও। ও কথা তুমি বলো না গো, ও কথা কি বলতে নেই। কিন্তু না বলে যে পারি না গো বউ। আমি পরের হাতের খেলার পুতুল হলেও দাম্পত্য জীবনের মানে আমি বুঝি, আর এও জানি যে একজন নারী তার স্বামীর কাছ থেকে কি চায়। তাহলে সেই ভালোবাসাটাকে কেন তুমি আমাকে বঞ্চিত করে রাখতে চাইছো? আমি যে নিজেকে স্বাভাবিক রাখতে পারি না গো বউ। ওদের ওই বিষাক্ত ইঞ্জেকশনে আমার সারা শরীরে আগুন ধরিয়ে দেয়। তাই তো হিংস্র পশুর মতো আক্রমণ করেছে এই পৃথিবীর সমস্ত মানুষের উপর আমার ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে। তাই তো আমি ভয়ে ভয়ে অনেক দূরে পালিয়ে যাই। ভুল করে যদি কোনো তোমার ক্ষতি করে ফেলি, তারপর ইঞ্জেকশনের ঘোর যখন কমে, তখন ছুটতে ছুটতে এসে তোমার ঘরে ঢুকে দেখি রজনীগন্ধার মতো সারা রাত তুমি চোখের জল ফেলতে ফেলতে বিছানায় শুয়ে নিজের অজান্তে কখন যেন ঘুমিয়ে পড়েছো। তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি এখান থেকে পালিয়ে যাও বউ, পালিয়ে যাও। না না, তোমাকে ছেড়ে যে আমি কোথাও যাব না গো। বউ, আমি যে তোমার ফুলদানিতে এক গুচ্ছ রজনীগন্ধা হয়ে যে ফুটে থাকতে চাই গো। আমি আমার সেবার গন্ধে ভরিয়ে দিই তোমার অসুস্থ নিঃশূন্য জীবনটা যে আমি ভরিয়ে দিতে চাই। আমি এসো গো, আমি এখন তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। নাও। মা! শোনো, কি বললে শোনো। করেছি লাথি মেরেছি, লাথি যদি তোর মুখে মারিনি তোর চোদ্দ পুরুষের ভক্তি। এই হারামজাদি, তোর শ্রদ্ধা তো কম নয়। তুই লুকিয়ে লুকিয়ে এই হারামজাদাকে চব্বচস্যয়নে খাওয়াচ্ছি। কোথায় মা? সবার জন্য যা রান্না হয়েছে আমি তাই তো ওর জন্য নিয়ে এসেছি মা। তোকে না আমি কতবার বলেছি, শোন, সবার খাবার শেষে যা এটো কাটা পড়ে থাকবে তাই তোরা স্বামী স্ত্রীতে দুজনে খাবি। আমার স্বামী তো আর কুকুর নয় যে সবার এটোকাটা খেয়ে বেঁচে থাকবে। হ্যাঁ, এতদিনও তাই থেকেছে। আর এখানে থাকতে হলে এটো কাটা খেয়ে ওকে থাকতে হবে। আমি আর কারো এটো করা খাবো না। আমার বউ খাবে না। বউরা যা খাবে আমরা তাই খাবো। কি বললি তুই হারামজাদা? কেন বলবো না? আমি এই বাড়ির বড় ছেলে, তাই এই বাড়ির সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ আমার। এই বাড়ির খাওয়া পোড়া মাখা সবকিছুর অর্ধেক ভাগ আমার। তুমি এখন বলো, আবার নতুন করে ভাববে, আমায় খাইয়ে দেবে। দাও দাও, আমায় ঝালটা দাও, আমার ভাববে, আমায় খাইয়ে দেবে। আবার এসো, দাও। খাচ্ছি। তবে ভাত নয়, লাত। আমি লাত। ছোট মা! এই হারামজাদি, এত কথা বলতে ওকে চেয়েছি। রাজু, আমি কি দেখছি রে মা? বাবা, বাবা তুমি এসেছো? হ্যাঁ রে মা, এই তুই শুক্রাচ্ছিস রে মা। এই জন্য কি সবার বিষয়ে ডকাচ্ছ করে অমাতের গলায় বড় মানুষ পরিয়ে দিয়েছিলি? লগ্ন মারটা জ্বালার থেকে এই ভাড়া পড়ার জ্বালা কি কম কষ্টের রে মা? চুপ করো বাবা, চুপ করো। আমার কথা ভেবো না বাবা। এই যে জন্ম নিয়তির যা নীতির বিধান, আর এই সুখ যে আমার কপালে নেই বাবা। তাই তো আমি আমার ভাগ্যকে দুঃখের সাগরে যে করতে চেয়েছি বাবা। এইসব দানবদের সংস্পর্শে নরক করা যায় রে মা, কিন্তু স্বর্গ করা যে যায় না। বাবা!
এই ভদ্র মহিলা তো নিশ্চয়ই তো শাশুড়ি। আর তুমি বোধহয় এই হাবাতে মেয়েটার ছোট লোক বাপ। বাবা ছোট লোক কি ভদ্রলোক সেটা তো তার কর্মের পরিচয়। তবে প্রথম দর্শনে আমি যা পরিচয় পেলাম তা দেখে আমার মনে প্রশ্ন যাচ্ছে, ভদ্রলোকের চরিত্র আর ব্যবহার আর সংবিধান সাথে পাল্টে গেছে নাকি ভদ্রলোকের নামই শব্দটা পাল্টে গেছে? মুখ সামনে কথা বলে তোর। আপনি আমার বাবাকে ইন্দুর বললেন? আরে ওটা আমি কিছু মনে করি না রে মা। আরে কাক যখন কোকিলকে কালো বলে ব্যঙ্গ করে তখন ওই পশ্চিমার লোকেরা ওই কাকটাকে নিয়ে ব্যঙ্গ করে, বাবা কোকিলকে নিয়ে নয় রে মা। থামো। বিনা করে ধরে বেঁধে মেয়েকে লুকিয়ে লুকিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে এখন বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? ওই সিবিআই ঠাকুর ভীষণ লজ্জা করছে। একদম মর্মান্তিক বিপর্যনের মধ্যে রজনীর বেদনা হলে যৎকিঞ্চি হয়তো যৌতুক আমি দিতে পারতাম। ওসব লেখাপড়া থাক। যৌতুকে কত টাকা তুমি নিয়ে এসেছো? মা, যৌতুকের টাকা? হ্যাঁ, যৌতুকের টাকা। যৌতুকের 50,000 টাকা আর 10 বছর আমার চাই। আর তা যদি তুমি আমাকে না দাও তাহলে তোমার এই মেয়েকে গলায় দড়ি বেঁধে তা নিয়ে যেতে হবে। বাবা বাবা আমার কি হবে বাবা? আমি কিছু জানি না রে মা, তাই তো আমি ভাবছি না মা। আমার যে বোধ বুদ্ধি হারিয়ে যাচ্ছে, উচিত অনুচিত জ্ঞান সব গুলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে রে মা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোর মধ্যে লগ্নমুদ্রা হওয়াই মনে ভালো ছিল। বাবা আপনার দাবি মতো যৌতুক দেওয়ার হয়তো আমার কোনো ক্ষমতাই নেই, তাই নিরুপায় হয়ে আমি আমার মেয়েকে এই বাড়ি থেকে না বাবা না, আমি আমার অসুস্থ চাবিকে ছেড়ে আমি কোথাও যাবো না বাবা। ওরে মা, ওর যৌতুকের জন্য ও রাজা তোকে খুন করে মা। আজকে লেখা লেখন কেউ যে খণ্ডাতে পারে না বাবা। তুমি তুমি এখান থেকে চলে যাও বাবা, আর কখনো তুমি এখানে এসো না। এবার থেকে তুমি মনে করো তোমার রজনী মারা গেছে। অকথা বলিস না রে মা। তুই তুই জানিস রে মা, তোর মা যখন ছোট রেখে আমার কাছে চলে যায়, যখন সেই গানটা দিয়ে আমি তোকে ঘুম পাড়াতাম রে মা, বাবা সেই গানটা এখন আমার কি মনে পড়ে রে মা। তুই শুনবি? হ্যাঁ বাবা, তুই মা হ্যাঁ বাবা শুনবো। আবার সোনা ঘুমালো পাড়া জোড়ালো আমি তাই তো ভাবছি না ওরে তোর সুখের সংসার না দেখি যে আমি বড় শান্তি পাবো না রে মা। তুমি তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। আমার মাতার দিব্যি তুমি চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি। ঠাকুরান, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যা যা যৌতুক আপনি দাবি করেছেন তা আমি সবই আপনাকে মিটিয়ে দিয়ে দেবো। আপনি শুধু আমার এই রজনীকে বাঁচতে দিন, আমার রজনীকে বাঁচতে দিন। কিন্তু বাবা এতগুলো টাকা তুমি কোথায় পাবে বাবা? জানি না রে মা, আমি কিছু জানি না। আমি শুধু এটুকুই জানি রে মা, ওদের অনেক টাকা আর গহনার চেয়ে তোর যে জীবনের মূল্য আমার কাছে যে অনেক অনেক বেশি। তাই তো এই সমাজের পরের বাড়ি থেকে আমি পেলাম ওই 50,000 টাকা আর 10 ভরি সোনা। আমি ওদের জন্য নিয়ে আসবো রে মা। 50,000 টাকা
আর 10 ভরি সোনা। বাবা কে কাঁদতে কাঁদতে গেল? ওই হাবাতে মেয়েটা ছোট লোক বাবা। ও ওই ভিখারির কাছ থেকে তুমি বুঝি 10 ভরি সোনা আর 50,000 টাকা ভিক্ষে চাইছিলে, তাই না ভয়ঙ্করী? তুমি তো ভিখারির চেয়ে অধম ভয়ঙ্করী। তার চেয়েও তুমি বড় অধম। তাই তো ছেলের মেয়ের যৌতুক নিতে তুমি ভুলে গেছো। হ্যাঁ, যৌতুক। শোনো, ওই প্রভাত চোরাটাকে খাওয়াইয়ে পড়িয়ে মানুষ করতে আমাদের যথেষ্ট খরচ হয়েছে। তার কিছুটা অন্তত ও যৌতুক হিসাবে ওর বাবার কাছ থেকে চাওয়াটা আমাদের কিছু অন্যায় নয়। ঠিকই তো, এই কথা তো আমার একটিবারও মনে ছিল না। সত্যি তো, আমার ছেলেটাকে খাইয়ে পরিয়ে মানুষ করতে আমাদের অনেক টাকায় খরচা হয়ে গেছে। আর এই মেয়েটা বোধ হয় খাওয়া খেয়ে মানুষ হয়েছে, তাই না ভয়ঙ্করী? এই হার আমাকে মেয়েটার জন্য তোমার এত দয়া কিসের জানতে পারি কি? কেন হবে না ভয়ঙ্করী? এই হাড় হাঁপাটা মেয়েটা যে আমার গৃহের গৃহলক্ষ্মী। এতদিন অধর্মের তাণ্ডব চালিয়ে তুমি যে আমার সংসারে অশান্তির বীজ বুনে দিয়েছ, সেই অশান্তিকে হরণ করতে লক্ষ্মী যে আজ আমার ঘরে এসেছে। শোনো, শোনো, তোমার এই ঘরের লক্ষ্মীকে আমি যদি তাড়াতে না পারি তো আমার নাম ভয়ঙ্করী নয়। তা পারবে না ভয়ঙ্করী, তা তুমি কোনোদিনই পারবে না। যে গিয়ে গৃহলক্ষ্মী প্রবেশ করে, সে গিয়ে তাও শনি কেতুর মতো অশুভ শক্তিরা চোরের মতো চুপি চুপি পালিয়ে যায়। অশুভ শক্তি কখনো শুভ শক্তির কাছে মাথা নত করে না। কোনটা শুভ আর কোনটা অশুভ তা আমার ভালো করে জানা হয়ে গেছে। এই হারামজাদিটা শুধু ওই প্রবাস ছোড়াকে বশ মানায়নি, তোমাকেও বশ করেছে। তাই তোমার ওই ঘরের লক্ষ্মীকে আমি যদি না তাড়াতে পারি তো আমার নাম ভয়ঙ্করী নয়। বাবা, আমার নিজের বাবাকে দূরে সরিয়ে রেখে স্বামীর বাবাকে নিজের বাবা বলে ডেকেছি। আপনি বলে দিন না বাবা, এবার আমার কি হবে? আর সত্যি যদি ছোট বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? তুমি যাবে কেন মা? নিজের অধিকার কখনোই হাতছাড়া করতে নেই। তোমার অধিকারে ওদের অন্যায়ের বিরুদ্ধে তোমাকে যে রুখে দাঁড়াতে হবে। আমি যে দুর্বল বাবা। অত্যন্ত তোমার মনে সঞ্চার জাগাবে। আমি যে অভাগিনী, আমি যে ভাগ্যহীন অসহায়। বৌমা, ভাগ্যের দোহাই দিয়ে এটা চোখে জল ফেলার যুগ এটা নয়। নিজের ন্যায্য পাওনা আদায় করতে তোমাকে জোর করে ছিনিয়ে নিতে হবে। সবল না মানলেও অন্তত তোমাকে ভোট করতে হবে। তা আমি কেমন করে করবো বাবা? যেমন করে হোক তোমাকে পারতে হবে বাবা। ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তোমাকে যে এবার রুদ্ধ মূর্তিটি জেগে উঠতে হবে। ওদের চক্রান্তের জাল ছিন্ন করে দিয়ে বাঁচাতে হবে আমার অসহায় ছেলেটাকে। বাবা, আমার দৃঢ় বিশ্বাস তা তুমি পারবে বৌমা, তা তুমি নিশ্চয় পারবে, তা তুমি নিশ্চয় পারবে। আমি আপনার কথা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবো বাবা। আমি আপনার কথা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবো। ডার্লিং নয়, বৌদি বলো। বৌদি, কেন এসেছো এখানে? তোমার তৃষ্ণাক্ত হৃদয়ে একটু প্রেম বাড়ি অঞ্চল করছে। কে বললে? সবটা এখনো বলিনি, কিছুটা ওই পালসারেনি বলবো। এসো আমার ঘরে।
কি দেবে? তার চেয়ে আমি অনেক বেশি দিয়ে তোমার রূপ যৌবন আমি পূর্ণ করে দেব। জানোয়ার, মাঝে মাঝে তোমাদের দরজার আড়ালে গিয়ে আমি সব শুনেছি এবং এও বুঝতে পেরেছি তোমার স্বামীর অক্ষমতার জন্য তোমার যৌবন এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়ে গেছে। তুমি এখনো নির্বিজার কুমারী। তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি আমার সঙ্গে এসো, তোমার রূপ যৌবনের যথার্থ পূর্ণ দিয়ে আমি বড় ভাইয়ের স্ত্রী যে মায়ের সমান হয় সে কথা তুই ভুলে গেছিস সে জানোয়ার। তবে রে হারামজাদি, ছাড়ো, ছাড়ো বলছি, কে আছো বাঁচাও। সুদীপ, তুই খাবড়ানি ছোট আমি তোর কাছে বানর যাচ্ছিনি। আমি শুধু এইটুকু বলতেছিলাম, যেটা তুই বৌদির সঙ্গে করতে যাচ্ছিলি সেটা বরং আগে আমাদের মায়ের সঙ্গে রিহার্সাল করে প্র্যাকটিস করে আসি। তোর ওই লালসা খাবার চেয়ে আমার এই মানবিকতা শক্তি কিন্তু খুব একটা কম নয়। আমার কথা শুন ভাই, আসল ব্যাপারটা না জেনে তুই অযথা আমার উপর রাগ করছিস ভাই। তা তোর আসল ব্যাপারটা কি? কি আর বলবো সুদীপ, যার পক্ষ নিয়ে আজ তুই আমার ওপর হাত তুলতে চেয়েছিলিস তার আসল পরিচয় যে এত নগণ্য তা তুই কল্পনাও করতে পারবি না। ঠাকুরপো, কি বললি? ওর স্বামী স্থবির প্রবাদের কাছ থেকে সে দাম্পত্য জীবনের সুখ পায়নি বলে দেহের ক্ষুধা মেটাতে হঠাৎ আমায় কামের জ্বালায় ধরে পড়লো আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলো। আর তাই থেকে তুই ভাবলি আমি সত্যি সত্যি ভাই। ঠাকুরপো, ছি বৌদি ছি, বৌদি আর দেওরের সম্পর্ক যে মা ও ছেলের সম্পর্ক, সেই সম্পর্কের মাঝে তুমি এমনি করে কালি ছিটিয়ে দিলে। ছি বৌদি। তুমি তুমি বিশ্বাস করো ভাই, ও যা বলে গেল সম্পূর্ণ যে মিথ্যে বলে। আর তোমাকে আর বলতে হবে না, যা বোঝার তা আমার বোঝা হয়ে গেছে। ঠাকুরপো, তুমি কি বুঝেছো ঠাকুরপো? বুঝলাম মা কখনো ময়লা হয় না। আমি তুমি যে মা, আর যে মা দেবদেবীর পাকিস্তান পায় তাকে কি মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে নোংরা করা যায় বৌদি? ঠাকুরপো, কেন না বলছি, কেন না? তোমার কান্না যে আমি সইতে পারি না, কেন জানো? আমার গর্ভধারিণী মায়ের মাঝে চিরকাল আমি যে ছবিটা দেখতে চেয়েছিলাম সেই ছবিটা আজ আমি তোমার মাঝে দেখতে চেয়েছি। ঠাকুরপো, আমার মায়ের থেকে সেই ছবিটা আমি কোনোদিন কোনো অবস্থাতে হারিয়ে যেতে দেবো না, হারিয়ে যেতে দেবো না। চাইনার এই প্রতীক্ষা যে কবে অবসান হবে জানি না, তাই সেই স্বপ্ন পূরণের পাড়ি দিচ্ছে। আর সেই স্বপ্ন পূরণের পাড়ি দিতে পৌঁছাতে কত দিন আর বাকি। বাকি কথাটা বলতে তো আমি এসেছি ডার্লিং। তোমাকে ভালোবাসে কথাটা বলতে আমার কেমন ভয় ভয় করছে। আরে এই জন্যই আমি ওই কাপুরুষগুলোকে বড্ড ঘৃণা করি। কে কো কাণ্ড, আমি কাপুরুষ তোমাকে কে বললো? আমি যতটা সাহসী এমন বীর পুরুষ। তুই শুধু রোম্যান্সের বেলাতে আমি কেমন যেন হয়ে যায়। মেয়ে দেখলে একেবারে মেয়ে জান, তাই না ডাইরেক্টর সাহেব? নয় যায় না, মেয়ে নয়। আমিও তোমার পুরুষের বুকের মাঝে একেবারে মিলে মিশে যেতে চাই। মানে এক মনে এক আত্মায় একদম মিলে মিশে একেকার হয়ে যেতে চাই না। একই পাগলামো করছেন আপনি। ছাড়ুন, ছাড়ুন বলছি। দেখো কাণ্ড, পাগলামের কি দেখলে? হ্যাঁ, আমি কয়েকদিন ধরে আপনাকে ঠিক করছি যে আপনি পাগলামো শুরু করেছেন। নইলে
হিরোইন হিরোইনের প্রেমে পড়ে? দেখো কাণ্ড। আপনি তো শুধু পাগল নন, আপনি হচ্ছেন একটা মস্ত পাগল। কে যখন আমাকে পাগল বলে, किसका गाना सुनेगा? किसका गाना सुनेगा? किसका? दिल न दिया, दिल न दिया। रे बेटा, बोलो ना बोलो क्या किया? दिया कर, किया तो किया। रे बेटा। কি গান গাইছেন মিস্টার মিত্রি? আজকাল এসব নেকা গান গাইলে আবার হয় নাকি? আরে এইসব আজকালকার দিনে একটা পপ ডিস্কো ছোট করে একটা হট ফিল্মের গান ধরতে হবে। ये मेरा दिल यार का दीवाना, ये मेरा दिल यार का दीवाना, दीवाना यार का दीवाना, ये मेरा दिल यार কি হলো প্রডিউসার সাহেব, আমার নাচ গান দেখে আপনার চোখ কি ছানা বাড়া হয়ে গেল? আরে আপনার ওইসব পপ ডিস্কোর সাথে আমি একটু ঘ্যামটার মিক্সচার করে দিলাম। দারুণ দারুণ, এই নাচটাই আমি ওই পরের ফিল্মে অ্যাড করে দেবো, তাই না? আরে পোশাকের ব্যাপারটা না হয় পুরোপুরি বাদ দিয়ে দেবেন। দেখো কাণ্ড, তাহলে মানে তো একদম পুরো ফিল্ম হয়ে যাবে। আরে হয় হোক, ওই 10 ইঞ্চি পোশাকের নিচে উলঙ্গ যৌবন ঢেকে রাখা
দেখার প্রচেষ্টা করাচ্ছে, এই উলঙ্গ যৌবনের চিত্রপট দর্শকের সামনে তুলে ধরাটা কি খুশি করার জাকার হয়ে যাবে মিস্টার মিস্ত্রি? কাণ্ড। এদেশের অধিকাংশ কুরুচিপনা মানুষেরা আজকাল সিনেমা দেখতে আসে না, আসে মেয়েদের শরীর দেখতে। আর যে সিনেমায় সবচেয়ে বেশি অর্ধ উলঙ্গ চিত্রপট থাকে, সেই সিনেমা দেখে আজকালকার কুরুচিপূর্ণ দর্শকেরা শুধু শুধু হিট নয়, হিট থেকে একেবারে সুপার হিট বানিয়ে দেয়। আজ মনে হয় তোমার নেশাটা একটু বেশি হয়ে গেছে। এই সতী, নিজে যদি সতী সেজে থাকিস তাহলে অন্যকে নেশা ধরাবি কি করে? আরে সারাদিন তো ওই মদের নেশায় আমি নিজেকে ডুবিয়ে রাখি। কারণ কারণ এই অভাগিনী সতীর মন থেকে কে যেন আজও হাতছানি দিয়ে আমায় ডাকে আর বলে, সেই ডাক যে আমি আজও ভুলতে পারি না রে সতী। ওইসব অতীত কথা ভেবে মনকে দুর্বল করো ঝিলেমিলি। তুমি আজ কত বড় নায়িকা, তোমার কত অর্থ, তোমার কত মান সম্মান। ঠিক বলেছেন মিস্টার মিস্ত্রি, আজ আমার অনেক অর্থ, অনেক মান, অনেক সম্মান, কিন্তু কিন্তু এইসব মান সম্মান অর্থ নিয়ে কি হবে? আজ আমি যাদের জন্য আমার মান সম্মান বিক্রি করে মুঠো মুঠো টাকা রোজগার করে নিয়ে গেছি, তারা তো আমার সেই টাকায় আজ পর্যন্ত স্পর্শ করেনি। প্রডিউসার সাহেব, তুমি কাঁদছো? হ্যাঁ হ্যাঁ আমি কাঁদছি। মিষ্টি দু চোখে আজ জল। ঝিলিমিলি নয়, ওই ঝিলিমিলি অন্তরে থাকা তোমার ওই সতী কাঁদছে। না, কেন কেন বারবার তুমি আমাকে ওই নামটা ধরে ডাকো? বলতে পারো সতী, সতী আজ মরে গেছে, তাই তো? তার মরা মনটা থেকে আবার নতুন করে জেগে উঠেছে এই রাত্রা বাবুদের খুশি করার, মনে খুশি করার মিস ঝিলিমিলি। বাহ, দারুণ ডায়লগ, দারুণ। তোমার ওই ডায়লগ শুনে আমার বেরেনে একটি দারুণ আইডিয়া এসেছে। আমি ভাবছি তোমার ওই লাইফ হিস্ট্রি নিয়ে একটি ফিল্ম বানাবো। আমি তাই যদি হয়, স্যার, তাই যদি হয় তাহলে ওই সেকেন্ড হিরোইনের পোস্টটা যেন আমার জন্য খালি থাকে স্যার। তুমি হলে আমার কোম্পানির পারমানেন্ট আর্টিস্ট। স্যার, চাষটা তো তোমার আগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর আমি বেশি কথা বলবো না। মেনি মেনি থ্যাঙ্কস। আমি চলি স্যার। কারো ঝিলিমিলি চোখে জল দেখলে আমারও চোখে জল এসে যায়। আই মিন কারো চোখে জল দেখলে আমার কিন্তু শুট করে না, চলি স্যার। এবার আমি ছুটি চাই স্যার। কতদিনের জন্য? যদি বলি চিরদিনের জন্য। শেখ সিরাজ আফ্রিদি যাকে একবার অ্যাপয়েন্টমেন্ট দেয় তার জীবনে মুক্তি বলে কোনো কিছু থাকে না। ঝিলিমিলিকে আটকানোর চেষ্টা করবেন না স্যার, তাহলে কিন্তু আপনি ঠকবেন স্যার। আমাকে এবার আপনি যেতে দিন। আমি তোমাকে যেতে দেবে নাই সুন্দরী। अरे कहे घबराते हैं साहब, अभी धर्मेंद्र सिंह আছে। এই মিস ঝিলিমিলি দেবী के बहुत बड़ा फेर আছে। কিন্তু এখানে কি প্রয়োজন? আমি সিরাজ আফ্রিদি के साथ मुलाकात करते चाই। রাজা প্রদে আপনার সামনে দাঁড়িয়ে। अरे नमस्ते नमस्ते। এই সাথে से अपना साथ मुलाकात हो যাবে और अंदाज भी चेने ना है। বুঝলাম, কিন্তু মিস্টার আপনার সাথে সাক্ষাতের কারণ? আমি একটা ব্লু ফিল্ম বানাতে চাই। ব্লু ফিল্ম? হ্যাঁ, জি হ্যাঁ।
আরে মিস ঝিলিমিলি দেবীকেও আমার বহুত দিয়ে আছে। না, এমনি ঝিলিমিলি কোনো ব্লু ফিল্ম করে না। करे ना, लेकिन रुपया पहले जरूर कर भी बेटा। না না সিংজি, মিস ঝিলিমিলি ওই বিকৃত কামনার মডেল হয়ে ওই অপরাধীদের এই পথে নেমে টেনে নামাতে চাই না মিস্টার সিংজি। ये अपनी कैसा बात बोलছেন মিস ঝিলিমিলি? আচ্ছা আচ্ছা মিস্টার সিং, আপনার হঠাৎ ব্লু ফিল্ম বানাবার শখ হলো কেন? ये ब्लू फिल्म में बहुत ज्यादा नफा আছে और हमारी ओनली वन चॉइस ये झिलिमिली देवी আছে। है अरे अच्छा, अब तो ज्यादा टाइम उसको बंद करिए रखे, यदि मेहरबानी करिए उसको सिर्फ 3 महीने के लिए छोड़ें तो बहुत अच्छा है। किंतु इसीलिए अपनी जो रुपया डिमांड करवे हम जरूर मिट करे देवे हैं। তখন টাকা দিয়ে কেনা যায় না মিস্টার সিং। रुपया नहीं बेटा, उससे भी ज्यादा चीज दिए अपने कभी सदा कर लिए हैं। अब बड़े बड़े झिलिमिली के देवी के लिए अपने कतो रुपया लगবে 1 लाख 2 लाख और 5 लाख টাকা লাগবে। আমি তৈরি আছি, আপনি কন্ট্যাক্ট পেপার নিয়ে আসেন। আমি হয়তো কন্ট্যাক্ট পেপারে সই করবো চাচ্ছি, কিন্তু মিস্ত্রি এবারে আমি কোনো জবরদস্ত করতে পারবো না। जबरदस्त करता है साहब, सिर्फ 5 मिनट टाइम देवें, उसी टाइम से मैडम के साथ हम लाइन के लिए देवे। ओके মিস্ত্রি মিলি, তুমি এই ব্যাপারটা নিয়ে ডিপলি একটু চিন্তা ভাবনা করো, কেমন? এইসব আজে বাজে চিন্তা ভাবনা করার সময় এই মিস ঝিলিমিলের কাছে নেই। চলি চলি, গুড বাই মিস্টার সিং। আমি তোমাকে যেতে দেখলাই সুন্দরী, রাজি না হলে জোর করে জবরদস্তি উঠায় নিয়ে যাবে। হ্যাঁ কে তুমি? কে? এই নাম ধরে ডাকলে কে? কে তুমি? বলো বলো, কে তুমি? আমি তোমার শান্তনু সতী। কেন কেন তুমি এখানে এসেছো শান্তনুদা? কেন তুমি আমার কাছে ছুটে এসেছো শান্তনুদা? আমাকে তোমার কাছে নিয়ে যাবো বলে তাই সতী। আমি যে কলঙ্কিনী শান্তনুদা। আমার অন্তরের প্রেম দিয়ে মোছাবো তোমার অশ্রু ছাড়া। আমার দেহ মনে কলঙ্কের তীব্র কালিমা। তবু যে তুমি আমার চিনবই প্রতিমা। তুমি আমার আশার আলো, আমার সাহসের প্রেরণা। তাইতো আমি তোমাকে শুরু করতে চাই সূচনা। বেশ, তবে তাই হোক শান্তনুদা, তবে তাই হোক। উপর জীবন জন্মের প্রতিশোধ নিতে আজ থেকে আমি তোমার সাথে হাতে হাত মেলালাম। ডাইরেক্টর বগলা মিত্র আমার প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাচ্ছে, আর ওদিকে ওই শয়তান সিরাজ আফ্রিদি আমার দেহটাকে খাবার পানি গ্রাস করতে চাইছে, কিন্তু না, তার আগে আমার সব
ডার্লিং। আমিও তো তাই চাই সাহেব। এসো এসো বগলা মিস্ত্রি, একটু এগিয়ে এসো। আজ আমরা দুজনে এক মন দিয়ে আমরা প্রেমের হাবুডুবু খাই। দেখো কাণ্ড, তোমার কথা শুনেছে আমার মনে লেগেছে আগুন। আমার মনে লেগেছে ফাগুন। এবারে বসন্ত আসবে। আর আমার এই মনের কোকিল কুহু কুহু করে ডাকবে। আর আমি জানো দেখবার পাগল হয়ে যাবো। আরে চিন্তা কি ডার্লিং, চিন্তা কি আমার এই ভালোবাসার বেরি দিয়ে আপনাকে আমার এই হৃদয়ে তালা বন্ধ করে রাখবো। দেখো কাণ্ড, আমি তাই আনন্দ দেখে পাগল হয়ে যাই। না 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 না, তোমাকে আর নতুন করে পাগল হতে হবে না। তুমি বরং আমার ভালোবাসার ছাগল হয়ে যাও। আর আমি ভালোবাসার বেরি দিয়ে তোমাকে আমি একটু একটু করে টানবো। দেখো কাণ্ড, আর আমি করে আপনি এগিয়ে যাবো। আপনি হঠাৎ থামাতে ভেবে করছেন কেন? আমি তাহলে কি হলো স্যার? ওই ডান্সটার কথা বলছেন? ঠিক আছে স্যার, আমি তাকতে বাড়ি যেয়ে ওই ডান্সটা ভালো করে প্র্যাকটিস করে নিই স্যার। ওকে স্যার, তাই চলো আমিও তাই তোমার বাকি পঙ্গসটা ঘরে যাই শিখিয়ে দিই। যাও 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 মিস্টার মিত্র, তোমাকে না নাচিয়ে ছাড়ে। এই রাস্তার কালিয়াটা তারা আমাকেই নাচিয়ে ছেড়ে দিয়েছে। তারা আমি স্বপ্নও ভাবতে পারিনি ওই শান্তনু ব্যানার্জি ভাই ভাই কাজ আছে যে আমার এখানে কাজ করছে। ওটা নিশ্চয়ই ওই রাস্তার ইন্সপেক্টরকে চান। তাহলে নগদান 3 কোটি টাকার মাল এত পলকা জাল পেত ওই সব ইন্সপেক্টরটা কবজা করতে পারতো না। ওই রাস্তার দ্বারা সামনে পেলে একেবারে টুকরো টুকরো করে ফেলতাম। এই পাড়া কালিয়া उसको দোস্তেরা মিলে আপনার নামে চুগলিবাজি করছিল। না বস, রাজা মিথ্যে বলছে। তাহলে সত্য কথা রাখছি কালিয়া, বল জবাব দে। তোর জবাবে নির্ভর করে বাঁচার মরণ। আপনি বিশ্বাস করুন বস, আমি মালটা ঠিক জায়গায় পৌঁছেছিলাম, তো পুলিশ তাকে জানতো না। আমি যদি বলি তুই পুলিশকে জানিয়ে আমার বাঁধ দেওয়ার চেষ্টা করছিস। না বস, এই কালিয়াকে আপনি ভুল বুঝবেন না। কালিয়ানুস, তোর আসল পরিচয় আমার ছিল দত্ত শান্ত ইন্সপেক্টর শান্ত ব্যানার্জি ভাই অতনু ব্যানার্জি। এ বস, এ আপনি কি বলছেন? ওই ইন্সপেক্টরের নির্দেশে কালিয়াতে যে ওই লোকটা আমার এখানে ফিরেছে আমার কারবারে হাল হাকিকত জানতে। কিন্তু তোর গর্ব ইন্সপেক্টর জানে না আমার নজর কত প্রখর। ওর কাল বাঞ্চাল করতে ও তোর ভাইকে আমি না বস, এবারে বদল না, মাফ করুন, বিশ্বাস করুন, আপনার সম্পূর্ণটা ভুল। আমার দাদা জানেন যে আপনার এখানে আমি কাজ করি। এখন तो सब कुछ জেনে গেছে, उसका तो कोई को पुलिस को सब कुछ बता ही দিয়েছে। তুই কোনো বাঁচবে না। তার আগে নামো খারাপ ডাল চিপটা তুই কেনে।
ओए देखन बॉस, उसका जवान हम बिल्कुल बंद कर दीजिए। ओए देखन बॉस, उसका दोस्त সৈকত इधर আসছে। জানি, সৈকত আসছে। এরপর ওর পেছনে আছে পুলিশ। তার আগে আমাদের এক নতুন নাটক সাজাতে হবে। এই আজকে ঘটলো। তার জন্য তো এই তো সৈকত। তার বাইরে কিছু বললে তোর দাদাকে এবার চালাক যাক। এটা একবার নাটকের প্রধান অস্ত্র। তোর কোনো ভয় নেই, আমি শান্তনুদাকে দিয়ে কেউ না কোনো তুই কথা বলছিস না কেন? তবে কি ওই বোঝালে দিয়ে অত না তুই আমার কথা শোন। ওই দেখুন ইন্সপেক্টর, আপনার ভাইকে বোঝালে যেতে এখানে তেড়া করে নিয়েছে। বা আপনার ভাই কি হাল করেছে? না কি হয়েছে তো ভাই? তুই আমার বাবার মতো করছিস তো ভাই? তোর মুখ দিয়ে আমার রক্ত ঝরছে কেন? তুই আমার বাবার মতো ইশারা করছিস কেন ভাই? তোর কি হয়েছে বল? বুঝতে পারছেন ইন্সপেক্টর? ওই ছেলেটা আপনার ভাইয়ের বাগডোর ছিল কালের মতো কেড়ে নিয়েছে। না শান্তনুদা, এ মিথ্যে, এ ষড়যন্ত্র। এরা এজনের ব্যবস্থা করেছে। ঠিক বলেছো তুমি সৈকত। এই বোধহয় সিরাজপ্রীতে একটা নতুন চাল। কি বলতে চান আপনি? ভবিষ্যতে সে কথাটা আপনাকে জানিয়ে দেবো। তবে একটা কথা মনে রাখবেন সিরাজপ্রীতি, তোমাকে কিন্তু আমি এত সহজে ছাড়বো না। আপনি অযথা আমাকে দোষারোপ করছেন স্যার। আপনি তো নিজের চোখেই দেখলেন। আবার যদি বিচার না হয় তাহলে আপনার ভাইকে জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, আমি অন্তরকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলতো ভাই, বলতো তোর এই অবস্থা কে দায়ী করেছে? বলতো ভাই, তুই বল, তুই বল, তুই স্পষ্ট করে তুই আমার বলে ভাই। বলতে না পারো তো কমসে কম ইশারাই বলে দাও। আসলে আপনার দিকে না শান্তনুদা, অতনু আমায় কেন দোষারোপ করলো তা একমাত্র শ্মশানে সরেই জানে। ইউ রাস্কেল, মিথ্যা কথা বলে সাজুতে যাতে করবি তুই। তোকে আমি ছাড়বো না সৈকত, তোকে আমি ছাড়বো না। আজ আমার আর বলার কিছু নেই শান্তনুদা। কেন যে অতনু আমায় দোষী সাব্যস্ত করলো তা একমাত্র ঈশ্বরে জানে। ওকে ছাড়বে না ইন্সপেক্টর। আইনের বিচারে ও যেন কঠোর শাস্তি পায়। শাস্তি আমি দেব, ওকে আমি শাস্তি দেব। সে কল্পনা করতে পারবে না। সিপাই, দেখে যাচ্ছ? দুনিয়াটা শুধু পরে আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে
ভারতীয় দণ্ডবিধির 306 ধারা অনুসারে অতনবের রাজ্যকে দৈহিক নিগ্রহ এবং খুনের প্রচেষ্টায় কারাদণ্ডে অপরাধী আসামি সৈকত মুখার্জিকে আদালতে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হোক।